ওয়েলকাম টু মাই ইবিই ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। এর আগের ভিডিওতে আমি টেন্স সম্পর্কে একটা বেসিক কনসেপশন আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট, তো এর আগের দিন বলেছিলাম যে প্রত্যেকটি টেন্সকে চারটি করে ভাগে ভাগ করা যায়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রথমেই বুঝবো যে প্রেজেন্ট ইনডেফিনিট ব্যাপারটা কি। বাংলায় একে বলা হয় সরল বর্তমান বা সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, ইনডেফিনিট অর্থাৎ সরল বা সাধারণ বা নিত্যবৃত্ত। তো এখন এই প্রেজেন্ট ইনডেফিনিট তাকে বলবো যখন যখন কোনো একটি ভার্বের দ্বারা কোনো একটি কাজ সাধারণভাবে করা হয় এরকম বোঝায়, বা কাজটি সাধারণভাবে ঘটে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো কাজটি হবে সাধারণভাবে। সাধারণভাবে কেমন? যে যদি বলা হয় পাখি ওড়ে, তো পাখি ওড়ে এটা তো স্বাভাবিক। পাখি ওড়ার জন্য তো আর কোনো রকম যন্ত্রপাতির প্রয়োজন হয় না, তার জন্য কোনো রকমের যে কোনো টেকনিক বিশেষ প্রয়োজন হয় তাও কিছু না, পাখি স্বাভাবিক অবস্থায় সে ওড়ে। ছেলেটি খেলে, তো ছেলেটি খেলে, ছেলে তাহলে তার পক্ষে খেলাধুলা একটা স্বাভাবিক একটা ব্যাপার, সব খেলে, ছেলেটি খেলে, এগুলো স্বাভাবিক কাজ। তো এরকম ভাবে স্বাভাবিক ধরনের কোনো কাজ সাধারণভাবে কাজটা হয় এরকম বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তবে এখানে মনে রাখতে হবে যে বাংলায় আরো কতগুলো ব্যাপার আছে যেগুলোর দ্বারা আমরা বুঝতে পারবো যে এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো সেগুলো পরে আলোচনা করছি। তার আগে ইংরেজিতে এর স্ট্রাকচারটা কেমন হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট তার স্ট্রাকচার বা ট্রান্সলেশন করার সময়, সেন্টেন্সে ট্রান্সলেশন করার সময় তার স্ট্রাকচারটা কেমন ভাবে হয় এটা আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমে বলি যে কোনো ইংরেজি সেন্টেন্সের যেটা স্বাভাবিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি না SVO, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট কর্তা, ভার্ব ক্রিয়া, অবজেক্ট কর্ম। যেমন আমি ভাত খাই, তাহলে আমি সাবজেক্ট আই, ভাত খাই, তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি ভাত খাই, কি খাই? ভাত। তো কি দিয়ে যে প্রশ্ন করলাম ভার্বকে, এতে যে উত্তর পেলাম এটা হলো অবজেক্ট। রাইস, অর্থাৎ আমি কি খাই? ভাত খাই, তাহলে ভাত হলো রাইস, এটি হলো অবজেক্ট, রাইসটি হলো অবজেক্ট। খাওয়া ইট, তাহলে আই ইট রাইস। কিন্তু বাংলার স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে সেটা একটু চেঞ্জ, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমি ভাত খাই, আমি ভাত খাই, কিন্তু ইংরেজিতে আমি খাই ভাত, SVO। তাহলে এই স্ট্রাকচারটিকে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এটি একটি স্ট্রাকচার, জেনারেল ইংলিশ সেন্টেন্সের একটি স্ট্রাকচার। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে আমাদেরকে মনে রাখবো যে সাধারণভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ যেমন ডু, তাহলে ডু, ডিড, ডান। ভার্বের ফার্স্ট ফর্ম হলো ডু, সেকেন্ড ফর্ম হলো ডিড, থার্ড ফর্ম হলো ডান। তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এই অবজেক্ট বা তারপরে যে অংশটা থাকে টোটাল অংশটাকে আমরা বলতে পারি এক্সটেনশন, অর্থাৎ এটা হলো প্রসারক, বাংলায় বলা হয় প্রসারক, এক্সটেনশন। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে স্ট্রাকচার ভার্বের ফার্স্ট ফর্ম, এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্সের স্ট্রাকচার। তবে এখানে মনে রাখতে হবে যে কিছু ব্যতিক্রমের ব্যাপার আছে। সাবজেক্টটি যদি, এখানে আমরা কি পেলাম যে আই ইট রাইস, আই অর্থাৎ আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তেমনি এটা যদি আমরা ভাত খাই, উই ইট রাইস, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেখানে ভার্বের ফার্স্ট ফর্ম জেনারেল ফর্ম, তেমনি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এই পর্যন্ত ভার্বের ফার্স্ট ফর্ম। কিন্তু যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, ইট, দিস, রাম, সাম ইত্যাদি ইত্যাদি, তখন
এই ভার্বের সাথে তখন ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত হয়। এস কিংবা ইএস যুক্ত হবে। এস বা ইএস যুক্ত হচ্ছে কেমন না, যদি বলা হয় যে সে ভাত খায়, সে ভাত খায়, তাহলে সাবজেক্ট হলো হি বা সি, ভাত খায় তাহলে খাওয়া, অর্থাৎ ভার্ব হলো ইট, তাহলে ইটের সাথে এস, ইটের সাথে এস যুক্ত হলো, তাহলে এস বা ইএস এখানে যুক্ত হয় ভার্বের সাথে। তারপরে অবজেক্ট বা এক্সটেনশন যা আছে তাই থাকবে। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। হি ইটস রাইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন হি ইটস ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলো। কিন্তু যদি সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল হয়, থার্ড পারসন প্লুরাল হলে তখন তখন কিন্তু আর এস বা ইএস যুক্ত হয় না। তাহলে মনে রাখবো, মনে রাখার ব্যাপারটি কি না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এটি একটি স্ট্রাকচার। তাহলে প্রথম এক নাম্বার স্ট্রাকচার পেলাম, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট। কিন্তু সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সেখানে সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে এস বা ইএস এবং লাস্টে অবজেক্ট। এবার যদি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে তখন আমাদেরকে ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট বসাতে হয়। ডাজ নট কখন বসাবো, ঠিক একইভাবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন আমি পড়ি না, আই ডু নট রিড, আমি পড়ি না অর্থাৎ আই ডু নট রিড, আই ডু নট রিড। কিন্তু এখানে সাবজেক্টটা যদি আই এর পরিবর্তে সে পড়ে না, রাম পড়ে না, সাম পড়ে না, তখন সেখানে হি এই ডু নট এর পরিবর্তে ডাজ নট রিড। অর্থাৎ এখানে ডু এটা একটা ভার্ব, তা এর সাথে প্রথমটির সাথে এস বা ইএস যুক্ত হলো, হি ডাজ নট রিড। এটা গেল সেকেন্ড আরেকটা স্ট্রাকচার। এবার যদি এমন হয় আছে অর্থে বা হওয়া অর্থে এরকম যদি হয় তখন সেখানে কি করব, সেখানে যদি হওয়া অর্থে হয় তখন বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এম ইজ আর এই তিনটার মধ্যে একটা বসবে। সাবজেক্ট অনুসারে এম ইজ আর এই তিনটার মধ্যে একটা বসবে। যেমন যদি বলা হয় রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে, তাহলে মানেটা কি যে রাম হয় ভালো ছেলে। তাহলে এখানে হওয়া অর্থে বি ভার্বের এম ইজ আর এই যে প্রেজেন্ট ফর্ম তার মধ্যে একটা বসবে। তাহলে রাম ভালো ছেলে, তাহলে রাম হয়, রাম ইজ বি ভার্বের ফর্ম এ গুড বয়, রাম ইজ আ গুড বয়। তাহলে এখানে আমরা পেলাম যে ইজ ভার্ব অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর এগুলো বসলো। আর যদি আছে অর্থে হয়, যদি আছে অর্থে হয়, যেমন আমার একটি কলম আছে, তাহলে আমার আছে আই হ্যাভ। এখানে মনে রাখতে হবে যে হ্যাভ বা হ্যাজ, আছে অর্থে হলে হ্যাভ বা হ্যাজ। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাজ, আর বাকি সবাইকার ক্ষেত্রে হ্যাভ। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। তোমাদের একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তখন সেখানে হ্যাজ, হ্যাভের পরিবর্তে হ্যাজ। এবার যদি পারা অর্থে হয়, পারা অর্থে হ্যাঁ যে সক্ষমতা বোঝায়, এরকম আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারো, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। তো এগুলো সবই প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স এভাবেই গঠন করা হয়। এখন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, তারই যদি ইন্টারোগেটিভ হয় তখন সেখানে ইন্টারোগেটিভ করার জন্য কিরকম, রাম একটি ভালো ছেলে, রাম কি একটি ভালো ছেলে, অর্থাৎ এই যে ভার্বটা আছে ভার্বটাকে তখন আগে নিয়ে চলে আসবো, অর্থাৎ ইজ রাম এ গুড বয়, ভার্বটাকে আগে নিয়ে চলে এলাম, ইজ রাম এ গুড বয়। কিন্তু যদি ভার্বটা অ্যাকশন ভার্ব হয়, অ্যাকশন ভার্ব, যেমন হি ইটস রাইস, তখন সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করার সময় কি করব না, এখানে ডু বা ডাজ, ডু বা ডাজ এই দিয়ে প্রশ্ন করতে হয়।
তো এখানে চিনব কি না হি, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই এখানে ডাজ, অর্থাৎ ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস। কিন্তু যদি এমনটা বলা হয় যে তুমি কি ভাত খাও, তাহলে ডু ইউ ইট রাইস, তখন সেখানে ডু অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা যাই হোক, তাহলে সেখানে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার ইত্যাদি সব ডু, কেবলমাত্র মনে রাখার বিষয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন সেখানে ডাজ। প্রশ্ন প্রশ্ন বাচক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কেবলমাত্র ডাজ দিয়ে কোশ্চেন তৈরি করা হয়। এবার ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে, ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে তখন সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসে যাবে, তারপরে এই দুটোর মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্সটা যেমন স্ট্রাকচারে থাকবে আমাদেরকে সেইভাবে প্রশ্নটা করতে হবে, সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। তো যথাসম্ভব আমি সহজভাবে সরলভাবে এগুলোকে আলোচনা করার চেষ্টা করছি। তো আমার মনে হয় একটুকু ভালো করে খেয়াল রাখলেই ব্যাপারটা যদি মাথার মধ্যে ঠিকমতো গেঁথে যায়, তাহলে আমার মনে হয় যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে যে জটিলতা থাকে সেই জটিলতাগুলো নিশ্চয়ই দূর হবে। এতক্ষণ ইংলিশ স্ট্রাকচারটা নিয়ে বললাম, অর্থাৎ ইংরেজিতে গঠন করব কেমন ভাবে। এখন বাংলাতে আমি কি করে চিনব? বাংলায় বাক্যটা বলা হলো, এবার বাংলা থেকে আমাকে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। তো তখন আমি বুঝবো কি করে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট না অন্য কিছু? তো প্রথমে আমি কি বললাম যে সংজ্ঞা অর্থাৎ যে ডেফিনেশনটা ছিল, তো সেখানে বলা হয়েছিল যে যে ভার্বের দ্বারা, যখন কোনো একটি ভার্বের দ্বারা কোনো কাজ সাধারণভাবে করা হয় এরকম বোঝায়। এই সাধারণভাবে করা হয় হলো, কিন্তু এর পাশাপাশি আরো কয়েকটা দিক আছে, আরো কতগুলো দিক আছে। যেমন একটা মনের ইচ্ছা, মনের ইচ্ছা বা কোনো একটা বিশেষ ভাব বা মনের কোনো একটা বিশ্বাস, এইরকম ধরনের যদি সেন্টেন্স থাকে বাংলায়, যদি বাক্যটা এই টাইপের হয়, তো তখন সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, সচরাচর প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন যদি বলা হয় যে একটা বিশেষ ভাবকে প্রকাশ করছি বা মনের একটা ইচ্ছাকে প্রকাশ করছি যে সে অসুস্থ, হি ইজ ইল, তাহলে হি ইজ ইল অর্থাৎ একটা বিশেষ ভাবকে প্রকাশ করলাম। বললাম যে আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি, আই অ্যাম হাংরি। তো এই ধরনের সেন্টেন্স আই অ্যাম হাংরি, তো সেন্টেন্সের ক্ষেত্রে তো আরো সহজে এগুলোকে আমরা বোঝার একটা চিহ্ন রয়েছে, লক্ষণ রয়েছে, সিম্পটম রয়েছে। কেন না এখানে ইজ ব্যবহার আছে, এখানে অ্যাম ব্যবহার আছে। তো ইজ অ্যাম ইত্যাদিগুলো যে আমরা ব্যবহার করছি সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য। আবার এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসেও ব্যবহার হয়, কিন্তু তার স্ট্রাকচার আলাদা, তার স্ট্রাকচার আলাদা। তাহলে এখানে হি ইজ ইল, সে হয় অসুস্থ। এবার বাংলাতে বর্তমানের কোনো সাধারণ অবস্থা, কোনো একটা বর্তমানের সাধারণ অবস্থা, যেমন যদি বলা হয়, যদি বলা হয় যে আমি কতগুলো ছেলেকে দেখছি, আই সি সাম বয়েজ, আই সি সাম বয়েজ অর্থাৎ এটা বর্তমানের অবস্থা, আমি দেখছি। তো সেই ঘটনাটাকে আমি এখানে তুলে ধরছি যে আমি কতগুলো ছেলেকে দেখছি বা আমি কতগুলো ছেলেকে দেখি, তাহলে আই সি সাম বয়েজ। তো এই যে বর্তমানের সাধারণ অবস্থা, তাহলে বর্তমানের কোন সাধারণ অবস্থা এটাকে প্রকাশ করার জন্য প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। এটা আমাদেরকে দ্বিতীয় একটা মনে রাখতে হবে। তার মনের ভাব, ইচ্ছা, হ্যাঁ, মনের বিশ্বাস, হ্যাঁ, মনের বিশ্বাস। যেমন আমি দেবতায় বিশ্বাস করি, আমি ভগবানে বিশ্বাস করি, আই বিলিভ ইন গড, আই বিলিভ ইন গড। বিলিভ ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানেই হলো সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে আই বিলিভ ইন গড, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাধারণ অবস্থা এটা বোঝানো হলো, বুঝতে পারলাম যে সাধারণ অবস্থা কেমন না আমি কতগুলো ছেলেকে দেখি, আই সি সাম বয়েজ। এবার বাংলা বাংলা বাক্যে যদি এমন থাকে যেটা একটা অভ্যাস বোঝায়, অর্থাৎ একটা অভ্যাস, যে অভ্যাসটা সে কোন একটা মানুষ বা আমি বা যে হোক, এটা যদি অনেক আগে থেকে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত চলছে, আগে শুরু হয়ে এখনো চলছে, আজ পর্যন্ত চলেছে, এমনটা যদি হয় তখন সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হয়তো আগামীকাল না হতে পারে। যেমন যেমন তিনি প্রত্যহ গীতা পড়েন,
তিনি প্রত্যহ গীতা পড়েন। তো এর মানে কি? এর মানে হলো এর অনেক আগে থেকে সে গীতা পাঠ শুরু করেছে, আজ পর্যন্ত পড়েছে। এখন আগামীকাল বা তার পরের দিন কি হবে না হবে সেটা আলাদা, কিন্তু আজ পর্যন্ত পড়েছে, তিনি প্রত্যহ গীতা পাঠ করেন। তাহলে তিনি পড়েন, রিড, কিন্তু যেহেতু মনে রাখতে হবে এখানে এটি আমাদের খেয়াল রাখার ব্যাপার, সাবজেক্টকে আমি কি বসিয়েছি? হি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এস বাই এস যোগ হবে, বাস। তাহলে হি রিডস, কি পড়েন? গীতা, দা গীতা। তাহলে হি রিডস দা গীতা কেমন? প্রতিদিন, ডেলি। হি রিডস দা গীতা ডেলি। তিনি প্রত্যহ গীতা পাঠ করেন। তিনি মাঝে মাঝে এখানে আসেন। তিনি মাঝে মাঝেই এখানে আসেন। ছেলেটি কখনো মিথ্যা কথা বলে না। এই যে সেন্টেন্সগুলো, এগুলো সবই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেমন না? এগুলোর দ্বারা একটা অভ্যাসকে বোঝানো হচ্ছে। এবার বাংলাতে যদি কোনো একটা বাক্যে কোনো চিরসত্য থাকে, চিরসত্য যেটা চিরকাল সত্য বলেই প্রমাণিত, এমন টাইপের যদি বাক্য থাকে, যেমন মানুষ মরণশীল, তাহলে এখানে কি পাচ্ছি না? চিরসত্য। সেই চিরসত্য যে মানুষ মরণশীল, মানুষ মরণশীল এখানে কিরকম না? মানুষ হয় মরণশীল। তাহলে মানুষ, ম্যান, হয় ইজ, সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ। মানুষ হয় মরণশীল, মরণশীল অর্থাৎ মোটাল, তাহলে ম্যান ইজ মোটাল। এটা চিরসত্য। হ্যাঁ, অতি প্রাচীনকালে এটাই সত্য ছিল, আজও তাই, ভবিষ্যতেও তাই থাকবে। তাহলে ম্যান ইজ মোটাল। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো এই সমস্ত সেন্টেন্সগুলো কি না? এগুলোর দ্বারা চিরসত্য বোঝানো হয়। তাহলে চিরসত্য বোঝানোর ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এবার এখানে একটা ব্যতিক্রমের কথা বলি, যে নিয়ার ফিউচার অর্থাৎ অদূর ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতের কোনো ঘটনা যদি বোঝানো হয়, তখন সেখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। কেমন না? যদি বলা হয় যে মিস্টার দাস আগামী বছর রিটায়ার করবেন, করবেন, খেয়াল রাখতে হবে, করবেন, করবেন মানে কি? যে আগামী বছর করতে চলেছেন, করবেন। সেন্সটা কি না? সেন্সটা হলো ভবিষ্যৎ, ফিউচারের সেন্স। কিন্তু এগুলো অদূর ভবিষ্যৎ। তো কথাটার ভিতরে এই মানেটাই যে এর ভিতরে আমি যেন এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যেই প্রকাশ করছি, অর্থাৎ এগুলো চলে আসে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে। মিস্টার দাস আগামী বছর রিটায়ার করছেন, অবসর গ্রহণ করছেন বা করবেন। তখন মিস্টার দাস করবেন, ফিউচারের ক্ষেত্রে কি হতো? শ্যাল বা উইল, কিন্তু এখানে মিস্টার দাস রিটায়ার্স, রিটায়ার্স নেক্সট ইয়ার। তো মিস্টার দাস রিটায়ার্স নেক্সট ইয়ার। এই ধরনের যদি অদূর ভবিষ্যতের ঘটনা বোঝায়, তখন সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এটা কিন্তু একটা এক্সেপশন, একটা ব্যতিক্রম। এবার বলি যে ইতিহাসের কোনো সত্য, ইতিহাসের কোনো সত্যকে যদি প্রকাশ করা হয়, তখন সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই প্রকাশ করা হয়। যেমন যদি বলা হয় যে আলেকজান্ডার, আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্বাব্দে মারা গেলেন, মারা গেলেন, মারা গেছিলেন, আসলে তিনি তো মারা গেছেন, খ্রিস্টপূর্বাব্দে মারা গেছেন। কিন্তু কথাটা হলো ঐতিহাসিক সত্যের ভিত্তিতে, ঐতিহাসিক দিক থেকে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। আলেকজান্ডার ডায়েস ইন 323 বিসি, আলেকজান্ডার ডায়েস ইন 323 বিসি, 323 বিসি। তো আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্বাব্দে মারা গেলেন। তো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্য দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ঐতিহাসিক সত্যকে তুলে ধরার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। এবার এই টেন্সের ব্যবহার আরেকটি লক্ষ্য করা যায়, যেখানে আমরা কোনো মহাপুরুষের বাণী, কোনো বিশিষ্ট ব্যক্তির বাণীকে আমরা তুলে ধরার চেষ্টা করি বা সেটাকে আমরা বলি, তখন সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখানে তার বাণীটিকে, অর্থাৎ একটা বিশেষ কোটেশনের মধ্যে তার বাণীটিকে বলা হচ্ছে, এখানেও প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়। যেমন যদি বলা হয় জন মিল্টন বলেছেন, জন মিল্টন বলেছেন, তো জন মিল্টন তো সে 1600 সালের মানুষ, তিনি বলেছেন, বলে গেছেন, কিন্তু সেটা আমরা বর্তমানে অর্থাৎ এখন প্রকাশ করছি কেমন হবে না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে। তার কোটেশনটিকে, তার বাণীটিকে আমরা প্রকাশ করছি। মিল্টন সেজ, মিল্টন সেজ, নট সেড।
তাহলে মিল্টন বলেছেন, জন কিটস বলেছেন, জন কিটস বলেছেন। তো মিল্টন সেজ বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। তো এরকম ধরনের সেন্টেন্সগুলো যদি থাকে তখন সেখানে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে যেখানে এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য, সেখানেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করা হয়। সেন্টেন্সটা কেমন? ওই তো ও আসছে, দেয়ার হি কামস, এক্সক্লামেটরি সেন্টেন্স। এরকম সেন্টেন্সের ক্ষেত্রে দেয়ার হি কামস, ওই তো রাম গান গাইছে, দেয়ার রাম সিংস। তো এই সেন্টেন্সগুলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের মধ্যেই পড়ে, অর্থাৎ এগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই নেওয়া হয়। আরেকটি ছোট্ট মনে রাখার মতো যে খবরের কাগজে হেডলাইন্স লেখার সময়ও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ব্যবহার করা হয়। ঘটনাটা ঘটে গেছে আগে কিংবা গতকালই ঘটেছে, অথচ প্রেজেন্ট টেন্সে এই হেডলাইন্সটাকে লেখা হয়। যেমন টেরোরিস্ট কিল 25, অর্থাৎ টেরোরিস্টরা 25 জন ব্যক্তিকে হত্যা করেছে। তাহলে টেরোরিস্ট কিল 25। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো, অর্থাৎ খবরের কাগজে এই যে হেডলাইন্সগুলো লেখা হয়, এগুলোকে এভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও লেখা যেতে পারে। তাহলে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে বাংলা স্ট্রাকচার, ইংলিশ স্ট্রাকচার, বাংলায় বাক্যগুলোকে কি দেখে চিনব, এগুলোকে আমরা বুঝতে পারলাম। এগুলোকে আমাদের মনে রাখা দরকার। মনে হয় যে এগুলোতেই যথেষ্ট, তবে আরো কয়েকটা বিষয় আছে, কতগুলো দিক আছে, সেগুলো আস্তে আস্তে আমাদের মনের মধ্যে বুঝতে পারবো বা নিজেরাও চিন্তা করে নিতে পারবো যে এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যেই। আর ইংলিশ স্ট্রাকচার, এই ইংলিশ স্ট্রাকচার গুলোকে আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখা দরকার। তো ভালোভাবে মনে রাখলেই এই ধরনের সেন্টেন্স, বাংলায় যদি আমরা এই টাইপের সেন্টেন্স পাই, তাহলে অতি সহজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ট্রান্সলেশন খুব একটা জটিল বলে আমার মনে হয় না, অর্থাৎ ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। তাই সকলের কাছে আমার অনুরোধ যে সমস্ত ভিডিওটাকে ভালোভাবে দেখে ব্যাপারগুলোকে যদি মনে রাখা যায়, তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আমাদের যে জটিলতা থাকে বা সমস্যা থাকে, আশা করা যায় সেটা হয়তো দূর হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করা হয়। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।